এটা হ্যাঁ, এটা এটা নিজেকে ট্রেন করতে হয়। ট্রেন ইউর ব্রেইন, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। গত বছর যিনি গিয়েছিলেন তিনি এত সুন্দর করে আপনার ওপরে লিখেছেন, আমরা মুগ্ধ হয়ে গেছি। এটা আমাদের কাছে একটি শিক্ষণীয় রিপোর্ট। শিল্পে বিনোদন থাকতেই হবে, এটা প্রথম শর্ত। মানে দুটো শর্তকে পূরণ করতে হবে, নিজেকে প্রকাশ করা এবং সেটা বিনোদনের মাধ্যমে যেন দর্শক, পাঠক বা শ্রোতা আনন্দ পায় এমন করে প্রকাশ করতে। এই পৃথিবীতে একজন মানুষকে আমি স্যালুট জানাই, মানে একদম সবার ওপরে শীর্ষে, দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি। দেখা গেল বাঁশিটা বাজছে কিন্তু বাঁশিটা শূন্যে উড়ে যাচ্ছে। তো আমিও ধরতে যাচ্ছি, আমিও শূন্যে উড়ে যাচ্ছি, এবং আমার ওই যে সহকারী সেও ধরতে যাচ্ছে, সে উড়ে যাচ্ছে, আর দর্শক রোর করে উঠছে। কিন্তু আমি যদি জাপান অথবা আমেরিকাতে থাকতাম তাহলে আমি আতশবাজির দিক পাল্টে ফেলতাম। হুমায়ুন ফরিদি এবং হুমায়ুন আহমেদ এরা ছিল জানি দোস্ত, মানে এরা যে কি ভালোবাসত, এবং আমিও কি একদম হৃদয়ের ভেতর থেকে ভালোবাসা। আমি হ্যামিলনের বংশীবাদকের মতো শিক্ষক ছিলাম। আমার স্টুডেন্টরা আমাকে যে কি ভালোবাসত আমি এখনো খুব মিস করি। প্রথম বিজ্ঞাপনটা করি সেটা ছিল পেপস জেল টুথপেস্ট। আমাকে লন্ডনে নিয়ে গেল, লন্ডনে গিয়ে সেইখানে শুটিং করলো, এডিট করলো, তারপরে বাংলাদেশে নিয়ে এলো। কোম্পানিগুলো থেকে আমি মোটা অঙ্কের টাকা পেয়েছি, যার ফলে আমার হাত খোলা হয়ে গেছে। আমি ইচ্ছা খুশি মতো, অমুকের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে, আই হসপিটাল করবে, এই ছায়ানট বিল্ডিং তৈরি করবে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিল্ডিং হবে। আমি দুহাত খুলে, লজ্জা যার নেই, নির্লজ্জ, তার কালো, এটা নিজের জন্যও খারাপ, অন্যের জন্য খারাপ। জাদু তো হারানোর কোনো উপায় নেই। ওটা সেদিনে হারাবো যেদিন আমি জীবনটা হারাবো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টার গল্পের আজকের এই শোতে। আজকের এই বিশেষ পর্বে আমাদের সাথে এমন একজন রয়েছেন যিনি শুধু জাদু দেখান না, তিনি স্বপ্ন দেখান এবং মানুষকে ভাবতে শেখান। তিনি আমাদের প্রিয় মানুষ, বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইজ। এই একটা নামই তার সমস্ত পরিচয় বহন করে। তিনি আমাদের মাঝে রয়েছেন, আমার এই স্টার গল্পের আসরে রয়েছেন। কেমন আছেন স্যার? খুব ভালো, আমি খারাপ থাকি না কখনো। আপনাকে দেখে মনে হয় যে আপনাকে প্রতিনিয়ত একই রকম দেখছি, রহস্যটা কি আসলে? রহস্য এই যে আমি একই রকম থাকি। এটা কি জাদু? এটা হ্যাঁ, এটা নিজেকে ট্রেন করতে হয়। ট্রেন ইউর ব্রেইন, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। না, সেটা ভাবতে যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কেমন যেন একটা জাদু রয়েছে, রহস্য রয়েছে, যেটাকে অনেকে উন্মোচন করতে পারে, অনেকে পারে না। হ্যাঁ, জাদুকর এটা মানুষ নেগেটিভ অর্থে দেখে, কিন্তু জাদু শিল্প এটাকে মানুষ পজিটিভ অর্থে দেখে। আপনি একজন জাদু শিল্পী, জাদুকরকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন আর জাদু শিল্পীকে কিভাবে? একটু বলার আছে, কারণ হচ্ছে আমি প্রথম থেকে যখন শুরু করেছি তখন থেকেই আমি কিন্তু জাদুশিল্পী নামটা ব্যবহার করে আসছি। এবং একসময় বহু আগে, কিন্তু একদম আজকের কথা না, আমি কিন্তু 21 পদক পেয়েছি বহু আগে। আমাকে চিঠি নিয়ে আসছে, খুব খুশি যে আমাকে 21 পদকের জন্য মনোনীত করা হয়েছে আমার স্বাক্ষর নিতে। তো আমি তো খুব খুশি। তো দেখি যে জাদুবিদ্যায় বিশেষ অবদানের জন্য 21 পদক। আমি বললাম, ভাই যে আমি ক্ষমা চাই, আমি জাদুবিদ্যায় 21 পদক নিতে রাজি নই। কারণ জাদুবিদ্যার কনোটেশন নানান রকম। কনোটেশন বাংলা বললে মানে
ভিন্ন ভিন্ন অর্থ হয়। আমরা তো একটা ইংলিশ বলতে পারি, তাই না? বুঝবে আমাদের নেগেটিভ অর্থ দ্বারা এগুলো। হ্যাঁ, তো আমি যেটা করি স্ট্রেট জাদু শিল্প, যদি জাদু শিল্পে হয় তাহলে আমি মহা খুশি, আর জাদুবিদ্যায় আমি নাই। সেই বছর হলো না, পরের বছর আমি তখন বরিশাল মেডিকেল কলেজের 25তম জন্ম বার্ষিকী পালন হচ্ছে, সেইখানে খবর গেল, ডিসি তার সঙ্গীদেরকে নিয়ে গেল যে কালচারাল মিনিস্ট্রি থেকে একটা কল এসছে, কি যেন খুব ভালো কিছু বলবে, আপনাকে চাচ্ছেন। যাই হোক, আমি গেলাম ডিসি টেলিফোনে, তখন সাম মালিক ফ্রম চুয়াডাঙ্গা, উনি ছিলেন সেক্রেটারি। উনি বলেন যে গত বছর যিনি গিয়েছিলেন তিনি এত সুন্দর করে আপনার ওপরে লিখেছেন, আমরা মুগ্ধ হয়ে গেছি। এটা আমাদের কাছে একটা শিক্ষণীয় রিপোর্ট। তো আপনাকে আপনার ইচ্ছা অনুসারেই জাদু শিল্পে 21 পদক দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনার কাছে জাদু শিল্প কি একটা কি বিনোদন, নাকি এটা এক ধরনের আত্মপ্রকাশ, শিল্পের ভাষায় যেটা বলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি শিল্প মানেই হচ্ছে আমার পৃথিবী দেখো। সে কবিতা লিখুক, অথবা গল্প লিখুক, গান গাক, অথবা যে কোনো শিল্প, সব শিল্পই কিন্তু আমার প্রকাশ, নিজেকে খুলে ধরা, কিন্তু মাধ্যম ভিন্ন। কেউ সেতার দিয়ে করে, কেউ নেচে নেচে করে, তাই না? শিল্প মানেই বিনোদন থাকতে হবে। শিল্প ছাড়া যদি কিছু বলে যাতে বিনোদন নেই, সেটা হলো স্লোগান, পোস্টার। কবিতা তো পোস্টার নয়, কবিতার মধ্যে অ্যাম্বিগুইটি থাকবে, স্লোগানের মধ্যে যে কোনো কথা, মানে সে যা বলতে চায় লাফিয়ে ঝাঁপিয়ে যেভাবে বলুক, কিন্তু শিল্পে বিনোদন থাকতেই হবে। এটা প্রথম শর্ত। মানে দুটো শর্তকে পূরণ করতে হবে, নিজেকে প্রকাশ করা এবং সেটা বিনোদনের মাধ্যমে যেন দর্শক, পাঠক বা শ্রোতা আনন্দ পায়, এমন করে প্রকাশ করতে। আপনি তো শুধু জাদুর কথা বললেন, কিন্তু আপনার অনেক কিছুতে জাদু রয়েছে। আপনার বাঁশিতে জাদু রয়েছে এবং উপস্থাপনা করেন। হ্যাঁ, আপনি সুন্দর করে কথা বলেন, যে কথাগুলো মানুষকে বাঁচতে শেখায় এবং ভাবতে শেখায়। আসলে এই বিষয়গুলো খুবই অন্যরকম বিষয়। আমার মনে হয় আপনার মধ্যে একজনের সান্নিধ্য পেয়েছে এখন। বেশি বলছি না, কিন্তু আমি কিন্তু আপনি ডিজার্ভ করেন, সেই জন্য বলছি আপনাকে। আমি খুব পড়তে পছন্দ করি, কারণ আমি দেখলাম যে জানতে হলে পড়ার কোনো বিকল্প নেই। তো পড়তে পড়তে একসময় দেখলাম যে কোনো একটা মানুষ যদি চায় তাহলে যা কিছু ধরবে, তার পেছনে যদি শ্রম দেয় তাহলে সেটা সে পারবে। এবং এই পৃথিবীতে একজন মানুষকে আমি স্যালুট জানাই, মানে একদম সবার ওপরে শীর্ষে, দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চিকে মানুষ শুধুমাত্র ভাবে উনি বোধহয় শুধু মোনালিসা পেইন্টার অথবা লাস্ট সাপার করেছেন। নো নো নো, আমি শুধু ওনার স্কাল্পচার যা দেখেছি, পাথর কেটে যে বানিয়েছে, অবিশ্বাস্য। আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে যে কী করে একটা মানুষ এইরকম করতে পারে। আপনি কি জানেন যে এই যে মানুষ যে শূন্যে উড়বে, এটা তার আবিষ্কার, এবং তিনি উড়িয়ে গেছেন হেলিকপ্টার আর ওই পাখির মতো করে, ওরা এটা উনি করে গেছেন। হ্যাঁ, উনি নিজে। হ্যাঁ হ্যাঁ, তারপরে যে এই চলে না, ওই যে আর্মি ব্যবহার করে যে ট্যাঙ্ক, হ্যাঁ, হ্যাঁ, তার আবিষ্কার। এবং কাটা ছেঁড়া করে ওই অ্যানাটমি ডাক্তারির, তার মানে একটা মানুষ যে পৃথিবীকে কি দিয়ে গেছে
এটা ভাবতে গেলে অবাক লাগে, এবং ওই লেভেলের দিয়ে যাওয়া, যেটা উনি টাচ করেছেন সেটা শীর্ষে উঠে তারপরে টাচ করে গেছে, এবং সে এখনও তার সেই সব নিয়ে গবেষণা হচ্ছে। তার সমস্ত ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান নিয়ে তারপর ডাক্তারি শাস্ত্র, ওইসব নিয়ে গবেষণা হচ্ছে তার সেই কাজ নিয়ে। একটা মানুষ চিন্তাই করা যায় না। না, আমি জানি, আমি অত বড় অনেক বড় স্বপ্নের বিষয়ে ওনাকে ভাবা। হ্যাঁ, স্বপ্ন একদম, মানে চোখের সামনে স্বপ্ন দেখা। এখন আমি আপনাকে নিয়ে ভাবতে চাই, কারণ আপনি আমাদের গর্ব, এবং আপনি এই শূন্যে উড়ার যেটা, এই জাদুটা কিন্তু আপনিও কিন্তু করেছেন। আপনি করেছেন, এবং আমরা যখন টেলিভিশনে যখন দেখেছি যে বিপাশা ভাবি বা আপা যাই বলি না কেন, যখন দ্বিখণ্ডিত করার একটা যে দৃশ্যটা, মানে এখনো ভাবতে পারি না আসলে কিভাবে, এটা কেমন করে, মানে একটু বলবেন যে এটা কি মানুষ, আমরা যে দূরের থেকে দেখছি যে সত্যটা এটা ঠিকই হচ্ছে, কিন্তু আপনি যেটা করে যাচ্ছেন, আপনি এই সময় কি ঠিক থেকেছেন বা আপনি কনসিয়াসলি ঠিক রেখে কাজটা করেছেন? যদি একটু সর্বনাশ হয়ে যাবে, 2000 RPM, দ্যাটস অ্যান ইলিউশন। কিন্তু আমি একটা জিনিস করেছি, আমি প্রথম আমার সহকারীকে শূন্য ভাষা উঠতো, কিন্তু আমি পৃথিবীতে প্রথম দর্শকদেরকে আমি শূন্যে ভাসিয়েছি। আমি করার বহু পরে বেশ কিছু ম্যাজিশিয়ান আমার সেইটাকে ওই হুবহু রকম পারেনি, কিন্তু চেষ্টা করেছে, তাদের মতো করে করার চেষ্টা করে। কিন্তু এইটা আলটিমেট ম্যাজিক আমার কাছে, কারণ দর্শককে শূন্য বানানো তো চারটিখানি কথা না, কারণ দর্শক তো দেখছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো দর্শক, আপনি কোনো কিছু মেকি বা না 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 না, একদম এনিবডি। একদিন এক হুজুর আসলে এরকম মোটা, সে সবাই হইচই করে উঠলো, তাকে যখন শূন্য ওঠালো, আরে ভাই সে পুরো হল সমেত ফেটে পড়লো। আমার এখন উঠতে ইচ্ছে করছে, কিন্তু আমি উঠলে পরে আপনাকে প্রশ্ন করবো কিভাবে। আমি একটু মানে শেষ হওয়ার পরে আমাকে একটু উড়াই দেন প্লিজ। না, ফ্লোটিং আমার কিন্তু খুব প্রিয় ম্যাজিক। আমি বাঁশিবাজারের বাড়িতে আমার প্রথম দিককার ম্যাজিক ছিল সেটা, যে আমার এক সহকারিনী সে গান গাইছে, আমি সঙ্গে বাঁশিতে প্রিলিউড ইন্টারলিউড বাজাচ্ছি, হঠাৎ দেখা গেলো বাঁশিটা বাজছে, কিন্তু বাঁশিটা শূন্যে উড়ে যাচ্ছে। তো আমিও ধরতে যাচ্ছি, আমিও শূন্যে উড়ে যাচ্ছি, এবং আমার ওই যে সহকারী সেও ধরতে যাচ্ছে, সে উড়ে যাচ্ছে, আর দর্শক রোর করে উঠছে। এটা তো অবশ্যই আশ্চর্য বিষয়। বাঁশিটা কিন্তু বাজছে, বাজতে বাজতে শুনে বাঁশি। আচ্ছা, আপনার কখনো কোনো পরিবেশনায় মনে হয়েছে যে অনুভব করেছেন কি যে এটাই আমার শিল্পের চূড়ান্ত প্রকাশ, এরকম কি মনে হয়েছে কিনা? না, কোনো শিল্পের চূড়ান্ত প্রকাশ সম্ভব নয়, কারণ টেস্টটা থাকতেই হবে, এবং আমি সেটা ইচ্ছে করে রাখতে চাই। কারণ আমি আজকের সময় যেটা করলাম, ওটার আমার এই পর্যন্ত জানা জ্ঞানের চূড়ান্তটা আমি করলাম, এসেই আবার আরও বেটার কি করা যাবে, আবার আমি নতুন করে আবার ওটাকে সাজানোর চেষ্টা করি, এবং আবার নতুন করে আমার পুরনো ম্যাজিক যেটা, সেটা 5 বছর আগে যেটা করেছি এখন কিন্তু ওইভাবে আর করবো না, সেটা আরও ডেভেলপ করে করবো, এবং এটাই বিজ্ঞানের নিয়ম। আপনার ধরেন জাদুর বিষয়টা নিয়ে জার্নাল প্রকাশ করার ইচ্ছা অনেকের থাকে, আমার জীবনের মতো সাংবাদিক, বা আপনি নিজেও জার্নালে মানে যদি লিখতে চান বা আত্মজীবন লিখতে চান, এমন একটা বিষয় যে বিষয়টা আপনি কখনো কাউকে জানাবেন না, পড়তে দেবেন না, এমন কিছু আছে কিনা? অবশ্যই আছে, কিন্তু সব কথা কিন্তু পাবলিকলি বলার কথা নয়। যে জিনিসটি পাঠককে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো কথা, সে আমার জন্য হয়তো অনেক কষ্টের, অনেক দুঃখের, কিন্তু আমি সেটা করব না, কারণ সেটা আমাকে পাঠককে ক্ষতিগ্রস্ত করবে। এমন কোনো মুহূর্ত আপনি ছিল যখন মনে হয়েছিল যে এই জাদু শিল্পটা আর করবো না, ছেড়ে দেবো?
নো, নেভার। আমি যা ধরেছি তার একটা এক্সেলেন্স লেভেলে না পৌঁছে আমি কখনো ছাড়িনি। আপনি কি না। চেয়েছিলেন হ্যাঁ, যে আমি এখনো বাসি, আজকেও বাসি, আজকেও কিন্তু বাসি প্র্যাকটিস আচ্ছা, করেছি। আমি ছাড়ার লোক না, ধরেছি তো ওটা আমার আর ছাড়াছাড়ি নেই। অনেক ছোটকালে অনেকে স্বপ্ন থাকতো যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা বড় কোনো বৈজ্ঞানিক হবে, পাইলট হবে। আপনার কি এমন কোনো ইচ্ছা ছিল কিনা? না, আমার যা যা ইচ্ছা ছিল যে সেটাকে আমি শক্ত করে ধরেছি। যেমন আমার ছবি আঁকার খুব ছিল, আমি সেটা ধরেছি। আমি একটা জিনিস আমার দর্শক হয়তো জানেন না, একটু সেটা হচ্ছে আমাদের দেশে আমার বাধ্য হয়ে বাদ দিতে হয়েছিল, সেটা হচ্ছে আতশবাজি। আচ্ছা, আমি আতশবাজি এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলাম, ওটা আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছিলাম, জাস্ট ফায়ার ওয়ার্কস না। এবং দিনেও আতশবাজি কী করে সুন্দর করা যায় আমি সেই সব করেছি। আতশবাজি একটু উড়ে গেল একেবারে অনেক অনেক দূর, হঠাৎ এটা বার্স্ট হয়ে গেল দিনের বেলায়। কিন্তু এক সাহেব, সুন্দর রঙিন পোশাক পরা, হাতে একটা ছাতি নিয়ে, হাতে একটা সুটকেস ব্রিফকেস নিয়ে ভাসতে 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 আকাশে চলে যাচ্ছে। বাহ, এই জিনিস আমি শৈশবে করেছি। এবং আমি যদি বাংলাদেশে না থেকে, আমি অবশ্য বাংলাদেশ ছাড়ার কথা আমি জীবনে কখনো ভাবি না, এবং এখনও ভাবি না, কোনোদিন ভাববো না। কিন্তু আমি যদি জাপান অথবা আমেরিকাতে থাকতাম, তাহলে আমি আতশবাজির দিক পাল্টে ফেলতাম। যদি আপনার ক্যারিয়ারকে একটা জাদুতে রূপ দেওয়ার হতো, বা আপনার যদি বলতে হতো যে একটা জাদুতে রূপ দেন, সেটা কেমন হতো আপনার আমি ক্যারিয়ারকে? ম্যাজিক তো আমার ক্যারিয়ার। হ্যাঁ, শুধুই ভালোবাসা না যে আমি একটা কবিতা লিখে ছেড়ে দিলাম, না, এটা আমার জীবিকাও। আপনার আরেকটা বিষয়, আপনার সাথে আমি এর আগে আড্ডা দিয়েছি আপনার বাসায়, এবং সেখানে এই মানে আদরের পোষা ছিল, ওর নাম হলো লোটো, মোটো আচ্ছা, মোটো আচ্ছা, আচ্ছা, মোটো ছিল, হ্যাঁ, মোটো বিড়াল, ছিল, বিড়াল। সবার সাথে ছিল। তখন অনেক কথা আপনি জিজ্ঞেস করেছিলাম। তখন আপনি কিন্তু আপনার জীবনে হুমায়ুন 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 নিয়ে আপনি অনেক কথা বলেছেন, আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু এই সাংঘাতিক। হুমায়ুন বিষয়ে একটু জানতে চাই। আমার হুমায়ুন আহমেদ, হুমায়ুন ফরিদি, হুমায়ুন আজাদ। আমার 3 হুমায়ুনের সঙ্গে ভাবছিল। এখন হুমায়ুন আজাদের সঙ্গে হতে কি, উনি আমাকে পছন্দ করতেন, কিন্তু ওই কথাই ওনার সঙ্গে লেগে যেত, আবার আমরা একত্রিত হতাম। কিন্তু হুমায়ুন ফরিদি এবং হুমায়ুন আহমেদ, এরা ছিল জানি দোস্ত। মানে এরা যে কি ভালোবাসত, এবং আমিও কি একদম হৃদয়ের ভেতর থেকে ভালোবাসা। আমি যদি কাউকে শুনি যে হুমায়ুন ফরিদির কেউ প্রশংসা করছে, আমি নিজে উল্লসিত হয়ে যাই। নিশু বলে একজন ইয়াং স্টার আছে, হ্যাঁ, সে হুমায়ুন ফরিদিকে খুব অ্যাপ্রিসিয়েট করে। আমি যে কি আনন্দিত হলাম, আমি স্টেজের উপর ওকে জড়িয়ে ধরেছি। আমি প্রাইজ দিতে গিয়েছিলাম প্রথম আলোর একটা প্রোগ্রামে, ওকে স্টেজের উপর জড়িয়ে ধরেছি। তারপরে আর হুমায়ুন আহমেদ, আমরা এই তিনটে মানুষ কিন্তু এক জায়গায় ছিলাম। মানে হুমায়ুন আহমেদ আর আমি সেম ওয়াল শেয়ার করতাম। আমাদের বাড়ি ছিল এত কাছাকাছি, আর সামনাসামনি বাড়ি ছিল হুমায়ুন ফরিদ। হুমায়ুন ফরিদি নিয়ে আপনি বলছিলেন যে সে এত পাগলাটে, সে আপনাকে খাওয়াতে চেয়েছিল ও বিভিন্ন মাছ দিয়ে সারা। হুমায়ুন আহমদও তাই, হুমায়ুন ফরিদ, সে 42 রকমের মাছ এনেছিল আমাকে খাওয়া। তখন সে টাকা পয়সা হয় নাই, মানে গরিব মানুষ সে, কিন্তু বন্ধু তুমি আমার বাড়িতে খাবে কবে।
একটা দিন ঠিক হলো, এই তুমি তো বললে না কী পছন্দ করো খেতে, আমি তো এই মাছ ভাত খাওয়া বাঙালি। ও মাই গড, গিয়ে দেখি 42 রকমের গুনে গুনে সারা জায়গায় সারা ঢাকা শহর, ঢাকা শহর ওপার যত জায়গায় যা পেয়েছে সব জোগাড় করেছে। এইরকম পাবে। হুমায়ুন আহমেদও তাই ছিলেন। তার একটা পেইন্টিংসও আপনার বাসায় আছে maybe। হ্যাঁ, তার সর্বশেষ পেন্টিংটা, হ্যাঁ, সর্বশেষ পেইন্টিং। রওনা করার আগে তখন ওটা কাঁচা, আমাকে দেবে বলে ওইটা সর্বশেষ আঁকলেন। মানে আসলে আমাদের ভাবাই যায় না, মানে গুণী মানুষগুলো আস্তে আস্তে হৃদয়ের চলে যায়। মধ্যে থেকে। আস্তে আস্তে সবাই গুণী মানুষগুলো চলে যায়। আসলে আমরা আসলে অনেকে কিছু করতে পারি, অনেকে করতে পারি না, বেশিরভাগই করতে পারি না। বেঁচে থাকলে অনেক কিছুই সম্মানের। কেন যে ভালো মানুষগুলো চলে যাবে তাড়াতাড়ি। আপনি আন্তর্জাতিক মঞ্চে উঠেছেন, তখন অনেক আন্তর্জাতিক মঞ্চে উঠেছেন, তখন কি কখনো মনে হয়েছে আপনি বাংলাদেশ নামটা জাদু করে তুলেছেন? ও, দ্যাট ওয়াজ মাই টার্গেট। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার ম্যাজিক শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্যই না। আমি তো মুক্তিযুদ্ধ করেছি, হ্যাঁ। স্বাধীনতার পরে পাকিস্তান যখন বাংলাদেশকে স্বীকৃতি দিল, তখন পাকিস্তানের হকি টিমের সঙ্গে বাংলাদেশ হকি টিমের একটা খেলা হলো এবং বাংলাদেশ টিমটাকে ওরা 17 গোলে হারিয়ে দিয়েছিল। 17 গোলে, হ্যাঁ। আমি পাগলের মতো হয়ে গেলাম, কী করা যায় কী করা যায়। আমি তখন শিক্ষক মানে কি, শিক্ষকতার আমি যা করেছি ওই পাগলের মতো করি। আমি হ্যামিলনের বংশীবাদকের মতো শিক্ষক ছিলাম। আমার স্টুডেন্টরা আমাকে যে কী ভালোবাসতো আমি এখনও খুব মিস করি। তো আমি তা ছেড়ে আমি চিন্তা করলাম যে অনেক ভালো ভালো শিক্ষক আসবেন, আছেন এখনও, কিন্তু ম্যাজিকের যে লেভেলটা আমাদের, সেটা ওই লেভেলের না, ইন্টারন্যাশনাল লেভেলের না, যে পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করবে। আমি ম্যাজিকে আসলামই পৃথিবীকে দেখাবো বাংলাদেশ। এটা কয়জন পারে বলেন বাংলাদেশের, মানে রিপ্রেজেন্ট করার একটা বড় একটা বিষয়, কিন্তু বড় একটা ব্যাপার। হ্যাঁ, এবং এবং যদি ভেতরে ওই আর্টসটা কারো থাকে, ভালোবাসাটা থাকে, সে করবেই। আমি আমার ক্লোজিং নাম্বারটার নামে হচ্ছে আমার সোনার বাংলা, আমি তো ভালোবাসি। কিন্তু আমি জানতে চাই, এর মধ্যে তো একটা গভীর একটা উপলব্ধি আছে। আপনার মুক্তিযুদ্ধের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। একটা আপনার জন্ম তো একটা যুদ্ধের মাধ্যমে। অনেক মানুষ গিয়েছেন, চলে গিয়েছেন, আত্মত্যাগের বিনিময়ে হয়েছে। এখনকার বাংলাদেশটাকে নিয়ে আপনার আসলে কোনো প্রশ্নবিদ্ধের সম্মুখীন হতে হয় কিনা? না, যখন দেখি যে একটা ট্রেন লাইনচ্যুত হতে যাচ্ছে, তখন তো একটু সংশয় লাগেই, অবশ্যই লাগে। না, আমি জানি যে বাংলাদেশের আমরা সবাই আশাবাদী, ভালো কিছু হোক এটা আমরা চাই, আপনিও চান, সবাই চান, সেই জন্য কাজ করে যাচ্ছেন। অনেক সময় ধরেন মানুষ বাস্তব জীবনে অনেক ইলিউশনের মধ্যে পড়ে। হ্যাঁ, আপনি একজন জাদুশিল্পী হিসেবে এটাকে কিভাবে দেখেন? কি মানুষ যে ইলিউশনের মধ্যে পড়ে? না, মানুষ তো সবসময় ইলিউশনের মধ্যে পড়ে। আমরা এই আর্টের কথাই নেই, সমস্ত আর্টই কিন্তু ইলিউশন। এই যে সিনেমায় যে স্ক্রিনের ওপরে ওখান থেকে কেউ নেই, এটা ইলিউশন। মঞ্চে যে নাটক করে ইলিউশন, ওখানে তো ওই 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 ক্যারেক্টারগুলো নেই। দেয়ালে যে পেন্টিংটা, দেয়ালে কি সমুদ্র উঠতে পারে অথবা পাহাড় উঠতে পারে নাকি? সমস্ত আর্টই হলো ইলিউশন, সেটা কবিতা হোক আর গান হোক, ইটস ইলিউশন। যদি আন্তর্জাতিক অঙ্গনের সাথে তুলনা করি, এই যে ডেভিড কপারফিল্ড বা বাইরের যারা জাদু যে শিল্পটা দেখায়, সেখানে বাংলাদেশের মানুষের যে শিল্পটা, এটা যদি রিপ্রেজেন্ট করতে চায়, তাহলে আপনাকে মনে করে কতটুকু যোগ্যতা সম্পন্ন হতে হবে? এটা ওই আর্টিস্টের উপর ডিপেন্ড করছে। সে জোর করে গিয়ে আমি
জার্মানিতে ম্যাজিক করবো। আমি বারবার জার্মানিতে গেছি, রিপিট প্রোগ্রামে গেছি, তারপরে হোল ইউরোপ, আমেরিকাতে তো আমি কি মানে এখান থেকে সদরঘাট যাওয়ার মতো করে আমি। এবং আপনার সাথে যে আসার সময় শুনতেছিলাম আপনি অনেক শো করেন এবং বাইরে গিয়ে অনেক শো করা হয় মোটামুটি। সেখানকার বাংলাদেশিরাও তো থাকে, অনেক দেশের মানুষও থাকে। এই যে মানুষগুলো যে মুহুর্মুহু যে করতালি, যে একটা মানে আবেগ, হ্যাঁ, একটা রোমাঞ্চকর একটা পরিবেশ, একটা জাদুশিল্পীকে আসলে তখন কি ভাবায়? ন্যাচারালি আনন্দ লাগে। ওরা তো ওয়েস্টার্ন মানে সভ্য সোসাইটি, তারা তো যখনই উল্লসিত হয় তখন তাদের এক্সপ্রেশন, চিৎকার দেয়, শীষ দেয়, হাততালি দেয়। মানুষ কেন জাদু ভালোবাসে? ও প্রধানত হচ্ছে মানুষ শৈশবকে ফিরে পায়। শৈশবে যে কোনো কিছু দেখলে আনন্দে, আরে একটা ফুল, একটা প্রজাপতি, একটা ফড়ি, মানে যা দেখে তাতেই বিস্মিত হয় এবং আনন্দিত হয়। তো ম্যাজিক দর্শক আমাদের এখানকার মধ্যে এমনি করে থাকে না, তো তারা তো উল্লসিত হয়, তখন তারা শিশুর মতো করতে থাকে। এবং আমার ধারণা যে যেহেতু তারা শৈশবকে ফিরে পায়, সেই জন্য তারা অত বেশি উল্লাস করে। বাহ, কি বিউটিফুল! আমরা তো এগুলো জানতাম না। আপনি কি সুন্দর করে মানে ব্যাখ্যাটা করলেন। এটাই আমার দেশেও হয়। আমার দেশে যেটা হয় সেটা হয় কি, যায় দেখবো কেমনি করে, তারপরে কেউ তার ব্রেন পকেটে নিয়ে যায় না, সবার ব্রেন মাথার মধ্যেই থাকে। তো দু চারটা যখন চেষ্টা করেও কোনো কাজ হয় না, তারপর সে বসে হাততালি দেয়। আপনি অনেক মানুষকে জানেন, আপনার অনেক মানুষের সাথে আপনার মানে একটা হৃদ্রতা রয়েছে বা অনেকে চিনেছেন, জানেন। আমি কয়েকজন মানুষকে সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। আপনি ছোট করে একটু বলবেন মানুষগুলো নিয়ে। হানিফ সংকেত, ভালো উপস্থাপক ইত্যাদি। আয়ুব বাচ্চু, অসাধারণ গিটার বাদক, গায়ক। বিপাশা আইচ, খুবই অনেস্ট মেয়ে। আমাদের আপনি যে কাজ করেছেন বিজ্ঞাপনের আফজাল হোসেন। আফজাল, হ্যাঁ, আফজাল হোসেনের, হ্যাঁ, ভেরি ফ্রেন্ডলি। হ্যাঁ, তারপরে আপনার সময়ে যারা অভিনয়, রাজ্জাক সাহেব, তার সম্পর্কে ও অসাধারণ, অসাধারণ, খুবই ফ্রেন্ডলি। আচ্ছা, আপনি তো একসময় আপনি মডেলিংও করেছেন, এখনো করেন, বিজ্ঞাপনে কাজ করেছেন। তাই এই জাদুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে কাজ করাটা, এই অভিজ্ঞতা আপনার কেমন লেগেছে? আমার তো ভালোই লেগেছে, কারণ আমি যখন প্রথম বিজ্ঞাপনটা করি সেটা ছিল পেপস জেল টুথপেস্ট। হ্যাঁ, আমাকে লন্ডনে নিয়ে গেল, লন্ডনে গিয়ে সেইখানে শুটিং করলো, এডিট করলো, তারপরে বাংলাদেশে নিয়ে এলো। অতএব সেগুলো তো ভালো লাগলো। এবার তাছাড়া আমাকে তারা মনে করছে যে আমাকে দেখে, আমার কথা শুনে তার বায়ার ইন্টারেস্টেড হবে ওই প্রোডাক্টটা কেনার জন্য। তার মানে আমাদের দেশের লোক আমাকে পছন্দ করে। এই আমাকে পছন্দ করে এটা ভাবতে আমার ভালো লাগে না? অবশ্যই। সেই জন্য আমি বিজ্ঞাপন করেছি। ও আরও একটা জিনিস আছে, বিনা পরিশ্রমে অত মোটা অঙ্কের টাকা, এটা করেছি বলেই আমি এত চ্যারিটি শো করতে পেরেছি। কারণ ওই কোম্পানিগুলো থেকে আমি মোটা অঙ্কের টাকা পেয়েছি, যার ফলে আমার হাত খোলা হয়ে গেছে। আমি ইচ্ছা খুশি মতো, অমুকের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে, আই হসপিটাল করবে, এই ছায়ানট বিল্ডিং তৈরি করবে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিল্ডিং হবে, আমি দুহাত খুলে তাদের চ্যারিটি। ভালো যে এইগুলোর মাধ্যমে যদি ভালো কিছু কাজ করা যায়, এটা তো অবশ্যই হয় না? হ্যাঁ, অবশ্যই, এটা সবারই করা উচিত আমার মনে হয়। আমাদের তারকারা কেন করে না এগুলো? সেটা তারা জানেন। তারকাদের অনেক অপশন থাকে, তাই না?
তারা হচ্ছে তাদের সামনে সুপারস্টার বা বিভিন্ন স্টার লাগাইতে ব্যস্ত হয়ে পড়ে আর নিজেদের ব্যক্তিগত ইস্যুটা সামনে নিয়ে আসে। এই বিষয়গুলো আসলে আপনাদের থেকে শেখা উচিত আমার মনে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, আমি জানি আপনি ধাঁধা নিয়ে জটিলতায় পড়েন না, ধাঁধা সম্পর্কে অবশ্যই ভালো জানেন। দু একটা ধাঁধা যদি ন্যাচারালি ধরি- ম্যাজিশিয়ানদের তো এই ধাঁধা ধাঁধা ফেলাইতে হয় সবাইকে। আমি দু একটা ধরে দিয়ে আপনাকে ধাঁধায় ফেলতে পারি কিনা, আমি তো ম্যাজিশিয়ান না, দিয়ে ম্যাজিশিয়ানকে ফেলানো যায় কিনা। না, কিন্তু ধাঁধার কতগুলো এমন চালাকি আছে যে ওটা ম্যাজিশিয়ানের ইয়ের মধ্যে কোর্স আয়ত্তের বাইরে চলে যায় না। আচ্ছা, তারপরে দেখি, হ্যাঁ, চটপট বলে ফেলো ঝাল কোন দেশ? ঝাল কোন দেশ? হ্যাঁ, ঝালকাঠি। শ্রীলঙ্কা। ও আচ্ছা, লঙ্কা। লঙ্কা বলে। আচ্ছা, আমি জানি পরেরটা পারবেন আপনি। কোন জামা গায়ে দেয় না? পাজামা। হ্যাঁ, এটা হয়েছে, হুম। তা বললাম তো। তারপরেরটা দেখি আমি। অন্ধকার ঘরে বাদর নাচে, না না করলে আরো নাচে। অন্ধকার ঘরে বাদর নাচে, না না করলে আরো নাচে। ফেল। না, পারবেন। আরেকবার। না, দরকার কি? জিহবা। জিও। আচ্ছা, অন্ধকারের মধ্যে। তারপর এটা দেখি পারবেন আমি জানি। আমাকে আমাকে ঠকানোর জন্য এত চেষ্টা কেন? না না, আমি আমি আপনি ঠকাবো না, আপনার জন্য পুরস্কার রয়েছে। দেখেন না কি করি। আমি তো গুণী মানুষের কদর বুঝতে পারি, বাংলাদেশের মানুষও বুঝতে পারে গুণী মানুষ। আমি আপনার সামনে না, আমাদের অনেক কোশ্চেন আছে। না 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 না, এর মধ্যে আর নেই। আমি জাস্ট আপনাকে আরো একটা দুইটা ধাঁধা করব। এমন কি জিনিস আছে ভাই যা নিজের থাকা ভালো, পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো? নিজের থাকা ভালো, পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো। ফেল। লজ্জা। লজ্জা নিজের থাকা ভালো, কিন্তু পরে কেউ যদি লজ্জা দেয় ওইটা মুখ কালো হয়ে যায়। আমি একমত হলাম না, অ্যাবসলিউটলি না। লজ্জা যার নেই, নির্লজ্জ, হ্যাঁ, তার কালোই হয় না। এটা নিজের জন্যও খারাপ, হ্যাঁ, অন্য জন্য। অন্যের জন্য খারাপ। নির্লজ্জ মানে তো খুব বাজে জিনিস। হ্যাঁ, এটা নিজের জন্য খারাপ, পরের জন্য। আমি পরেরটা ধরি। নয়নে নয়নে থাকে, দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে, নয়নের কেউ নয়। এটার পরে দাদা নিয়ে সময় নষ্ট করতে আমি রাজি না। লাস্ট। এবং আমি জানি যে লিখেছে এটার পরে যদি করেন আমি তাকে ভালো বলবো, সে ভালো এক মানুষ। দুঃখ দিতে চায় না। নয়নে নয়ন, নয়নে নয়নে থাকে, দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে, নয়নের কেউ নয়। চশমা। নয়নকে সুন্দর রাখে, নয়নে নয়নে থাকে, নয়নে নয়নে থাকে, দেখতে সুন্দর হয়। ওটা পড়লে দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে, নয়নের কেউ নয়। এক তো হতে পারে কাজল। হ্যাঁ, হয়েছে তো। এই যে হয়েছে, এবং আপনি পেরেছেন, এবং এই কারণে আমি জানি আপনি পাস, এবং আপনার জন্য পুরস্কার রয়েছে। আমি সাতকর্ণের পক্ষ থেকে একটু পুরস্কারটা একটু হাতে তুলে দিতে চাই। জাহিদ ভাই, আপনি তো পাস করলেন, আমার কথা আমি রেখেছি। সাতকর্ণের পক্ষ থেকে আপনার মতো গুণীজনকে দিতে পেরে খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। আমি দু একটা প্রশ্নে চলে যাই। আমি জানি আপনার সাথে আমার আড্ডাটা, আমি জানি না আপনার কেমন লাগছে, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। থ্যাংক ইউ। আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগছে তো? ছোট একটা প্রশ্ন করব। আপনি যদি কোনো একদিনের জন্য আপনার জাদু শিল্প হারিয়ে ফেলেন, তখন মঞ্চে দাঁড়িয়ে দর্শককে কিভাবে মুগ্ধ করবেন? না, জাদু তো হারানোর কোনো উপায় নেই। ওটা সেদিনে হারাবো যেদিন আমি জীবনটা হারাবো। না, আমরা চাই না, হারাতে চাই না এত সহজে। 2 নম্বর প্রশ্ন, জাদুর মাধ্যমে আপনি যদি কোনো সামাজিক অন্যায়কে এক নিমেষে অদৃশ্য করে দিতে পারতেন, তাহলে কি হতো সেটা? সম্ভব নয়, কারণ সামাজিক অন্যায় তো বিশাল ব্যাপারটা। তবে কল্পনায় তো অনেক কিছু করা যায়। সেরকম যদি হয় তাহলে তো একটার পর আর একটা আসবে। আমি একটা জিনিস সাংঘাতিকভাবে বলতে চাই, সেটা হচ্ছে মেয়েদেরকে যে ছোট করে দেখা হয়, এই জিনিসটা যদি আমার সাধ্যে কুলায় তাহলে এই জিনিসটাকে আমি সম অধিকার করে দেবো। বাহ, খুব ভালো। আচ্ছা, এমন যদি ঐতিহাসিক চরিত্রকে আপনার জাদুতে দেখাতে বলা হয়, তাহলে আপনি কোন চরিত্রটাকে দেখাতেন? আমি 100 বার না 1000 বার লিওনার্দো দা ভিঞ্চি। ভাবছিলাম এটাই। বাহ, ও এই মানুষটি আমার গুরুর চাইতেও বড় গুরু। এই একটা মানুষ কল্পনাই করা যাবে না একটা জীবনে সে
কি করে গেছে পেন্টিংয়ের জন্যে, স্কাল্পচারের জন্যে, বিজ্ঞানের জন্যে, এই যে চিকিৎসা বিজ্ঞানের জন্যে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্যে, কিসের জন্যে না। এই পৃথিবীতে যারা পা রেখে রেখে হেঁটে গেছেন অনেক বড় বড় মনীষী, হি ইজ দ্য টপ পারসন। না, আমাদের তো স্টাডি করতে হবে তার সম্পর্কে অনেক বেশি, আমাদের দরকার। আচ্ছা, আপনি কখনো জাদুকে কখনো আপনাকে বাঁচিয়েছে এখনো তো বাঁচা মানসিকভাবে বা এইভাবে? হ্যাঁ 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 হ্যাঁ, কঠিন সময়ে আর সবসময় এখনো বাঁচাচ্ছে। আপনার এখানে দর্শক, জাদুর দর্শক তো অনেক বয়সের হয়, প্রবীণ হয়, নবীন হয়, শিশু হয়। শিশুরা জাদু দেখে কখনো আপনাকে কখনো বলেছে যে এটা এটা কিভাবে হলো, কেমন হলো, এমন কোনো অভিজ্ঞতা রয়েছে কি? সবসময় শিশুরা সবচেয়ে বেশি আপ্লুত হয়। আর যেখানে মানে আরেকটা বিষয়, জাদু শিল্পটা এক ধরনের দর্শন আছে, যেখানে আপনার সত্যকে কল্পনার মতো করে উপস্থাপন করা হয়। হ্যাঁ, মানে আপনি এটাকে কিভাবে মনে করেন, এটা কি সত্য? সত্যকে কল্পনা মতো করে, হ্যাঁ সে সিনেমাতে, হ্যাঁ, ম্যাজিকে তো নয়। ম্যাজিকে হয় না। ম্যাজিকে তো কল্পনার মতো করে একটা জিনিস দেখানো হয় যেটা সত্য নয়। আচ্ছা, এটা সব শিল্পের জন্যই এটা কি ভ্রম? ভ্রম, হ্যাঁ ইলিউশন। ভ্রম তো ইংলিশ ইলিউশন, হ্যাঁ ইলিউশন। সব শিল্পে কিন্তু ইলিউশন। আপনার একটু আমি জানতে চাই আপনার শৈশবটা কোথায় কেটেছে? আমি শৈশব, একদম শৈশব কেটেছে সমুদ্রঘাটি গ্রামে। সেইখান থেকে 5 পাস করার পরে আমাকে নিয়ে নেয় পিরোজপুরে। সেইখান থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি চলে আসি ঢাকা। মুক্তিযুদ্ধে আপনি মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের ওই বিষয়টা একটু আপনি বলতে পারেন কিনা, যে ব্যাখ্যা করতে পারেন কিনা, যে মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কি রকম দেশ চেয়েছিলেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে? আসলে তো মুক্তিযুদ্ধ হঠাৎ করে ৭১-তে হয়নি। আমরা সেই ছোটবেলাতে যখন স্কুলে পড়ি তখন থেকে আমার মনে আছে যে কায়েদে আজমের বোন ফাতেমা জিন্নাহ দাঁড়িয়েছিল আইয়ুব খানের বিরুদ্ধে। আইয়ুব খান যে 58-এ দখল করলো না, তো আইয়ুব খানের বিরুদ্ধে দাঁড়ালো। আমরা ফাতেমা জিন্নাহর পক্ষে নানা রকম গান গাইলাম, কবিতা লিখলাম, স্লোগান দিলাম, অনেক কিছু করেছি। তো একদিন দুদিনে হয়নি, এই হতে 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 71-এ আলটিমেটলি গিয়ে যুদ্ধ করতে হলো। আপনাদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এবং আজকে বাংলাদেশ পেয়েছি। এই জন্য খুবই আমি তো বেঁচে আছি, আমি বেঁচে আছি, কিন্তু যাদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধ করেছি এবং তারা তো, আমি তো একটা রিজনেবলি ভালো ঘরের, খেয়ে পড়ে আমাদের কাপড় চোপড় ভালোই ছিল, কিন্তু যে সমস্ত গরিব মানুষরা শুধু একটা খাটো লুঙ্গি, গেঞ্জিটা ছেঁড়া গেঞ্জিটা গিট দেওয়া, এইসব মানুষগুলো আমাদের সঙ্গে যুদ্ধ করেছে। এবং ভাবতে পারবে না এমনও দিন গেছে যে এদেরকে আমরা ঠিকমতো কবর দিতে পারিনি, কোনো রকমে মাটি চাপা দিয়ে রাখতে হয়েছে। সেই সব মানসিকতা এবং সেই সমস্ত পরিবারের যে কি দুরবস্থা, এবং আমরা যেটুকু সম্ভব, মুক্তিযুদ্ধের পরে তো আমরা নিজেরাই বেকায়দায় পড়ে গেলাম, তারপরে যেটুকু সম্ভব আমরা সেই পরিবারের দিকে তাকিয়েছি। সেই কথা এখন কেউ ভাবতেও পারবে না। জাদু শিল্পটাকে আসলে চিত্রশালা বা চিত্রকলা বলেন, আপনার সাহিত্য বলেন, বা অন্য অন্য যে শিল্প, সাহিত্য, সঙ্গীত, এগুলো থেকে কি আলাদা, নাকি এগুলোর মধ্যে এক ধরনের আত্মপ্রকাশ রয়েছে এটা? হ্যাঁ, সমস্ত শিল্পই মূলত ইলুশন তৈরি করে, বিনোদন তৈরি করে, মানুষকে আনন্দ দেয়। সেটা গানের মতো করে, আবার গানের তো আছে, খেয়াল গান একভাবে করে, আধুনিক গান পল্লী গীতি অন্যভাবে করে, তাই না?
নাচ তো গানের মতো করে করে না, তাই তো? পেন্টিং, সিনেমা, আলাদা আলাদা আর্ট, আলাদা আলাদা তার ভঙ্গি, কিন্তু সবাই কিছু একটা বক্তব্য রাখতে চায়, একটা স্টোরি বলে, এবং এমনভাবে বলে যেন মানুষ পুলকিত হয়, আনন্দিত হয়। এই যে জাদু যারা দেখে, মানুষকে কি সাময়িকভাবে ভুলিয়ে রাখে কোনো দুঃখ বা কষ্টকে, নাকি তাকে নতুনভাবে উদ্দীপনায় মানে জাগ্রত করে? দুরকম, অনেক রকম, অনেক রকম। মানুষের যতগুলো ইমোশন আছে, শিল্প সমস্ত ইমোশনকে স্পর্শ করে। যখন নজরুলের লাথিমার ভাঙড়ে তারা, তখন যে ইমোশন, কামিনী রায় করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, এমনি করে এক লেখার মধ্যেই কত রকম, একই কবিতা কত রকমের স্বাদ আমাদের দিচ্ছে। কখন হাসাচ্ছে, নন্দলাল তো একদিন করিল ভীষণ পণ, তাই না? হাসছি আমরা, এই গানেও তাই, কোনো গান হাসায়, কোনো গান কাঁদায়। আপনি পেইন্টার হিসেবে আপনার কি মানে এক্সিবিশন করার এরকম কি সামনে ইচ্ছা রয়েছে? চিত্রশিল্পী হিসেবে ওইভাবে করে আমি কালেক্ট করে রাখিনি, তবে বেশ কিছু ছবি আছে আমার, এখন মনে হচ্ছে যে খুঁজে দেখতে হবে আমার। করা উচিত আমার মনে হয়। থ্যাংক ইউ। মানে সবচেয়ে ভালো হয় এটা। আর আমি আরেকটা বিষয় জানতে চাই, আপনার বাসায় ঢুকে দেখলাম রিসার্চ সেন্টার, জাদু রিসার্চ সেন্টার, এইটাই করার পরিকল্পনাটা কিভাবে হলো, বা এটা আসলে? না, যে কোনো জিনিস যে তৈরি হয় তার পেছনে বিজ্ঞান তো কাজ করে। বিজ্ঞানের কাজ ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না, যে যতই মশলা দিক না কেন। এখন আমি যে ম্যাজিক করি, এর পেছনে রিসার্চ আছে, আর রিসার্চ করতে গেলে একটা সেন্টার লাগবে যেখানে কাজ করতে হয় আমার, সেই জন্য ওটার নাম রিসার্চ। আমরা কি হতে পারি, আমরা ওইখানে মানে শিক্ষক, মানে ছাত্র হতে পারি? সুযোগ আছে আমাদের? অবশ্যই, হ্যাঁ। সুযোগ, আমরা সুযোগ চাই এরকম। আসলে আপনার কাছ থেকে অনেক কথা আমার জানার ছিল, আপনার সাথে আড্ডা দিলে আমার মানে আপনার কথার মধ্যে একটা জাদু আছে, এই জাদু আসলে মানে কেমন যেন বসে থাকতে ইচ্ছা করে। আমার মনে হয় আরো কয়েকটা পর্ব করতে হবে আপনাকে নিয়ে, আপনার কথা শুনতে চাই। আপনি আমাদের তো ব্র্যান্ড, এবং আসলে আমি সবসময় এটা একবারও বলেছিলাম যে জুয়েলাইজের গাড়ির ওইখানে কোনো নেমপ্লেট হওয়া উচিত না, ওখানে হওয়া উচিত জুয়েলাইজ শুধু, মানে এটা ব্র্যান্ড হওয়া উচিত। এরকম প্রত্যেক যারা যারা আমাদের কিংবদন্তি আছে তাদের এরকম হওয়া উচিত। সামনের দিনগুলো আপনি কেমন চান একটু বলবেন কিনা? ন্যাচারালি নারী পুরুষের যে এটা বৈষম্যটা, এটা আমি চাইব না। সব মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে, আহার, বাসস্থান, চিকিৎসা, এইসব যেন, কাপড় চোপড় সব যেন মানুষ পায়, এইটাই চাই। আপনি আসলে আমাদেরকে ঋদ্ধ করেছেন এই স্টার গল্পে এসে। আর আমি আসলে আমার ছোট জীবনে আমি প্রিয় কিছু মানুষের সান্নিধ্য পেয়েছিলাম, আপনাকে পেয়েছি। আমি জানি না কতটা গাঢ় হয়েছে আপনার সাথে সম্পর্কটা, তবে আমার আজকে মনে হচ্ছে যে আসলে আমি সৌভাগ্যবান যে জুয়েলাইজ, যে যাকে বলা হয় বিশ্বনন্দিত জাদুশিল্পী এবং বাংলাদেশের গর্ব, তার সাথে কথা বলতে পারছি, তার সাক্ষাৎকার নিতে পারছি, আড্ডায় মেতে উঠেছি, এবং আসলে আপনার হাসির এই সুন্দর একটা হাসিটা দেখতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, এবং আপনার এই মুহূর্তটাকে স্মরণীয় করার জন্য আমাদের একটা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, প্রতিষ্ঠান রয়েছেন স্টেপ ফুটওয়্যার, তারা আপনাকে কিছু উপহার পাঠিয়েছেন, আপনার হাতে তুলে দেব। কৃতার্থ করবেন। আপনার জন্য স্টেপের পক্ষ থেকে, এই যে বলুন আই লাভ স্টেপ, আপনি যেহেতু স্টেপ ফুটওয়্যার আমি জানি পছন্দ হবে, কারণ আমাদের মেধা মননের সাথে, আমাদের রুচির সাথে এই স্টেপ ফুটওয়্যার কিন্তু একটা পরিচয় বহন করে। আপনাকে দিতে পেরে
আমিও খুশি, স্টেপ ফুটার খুশি। অনেক থ্যাংক ধন্যবাদ। ইউ ভেরি মাচ। আশা করি ভালো লাগবে। বাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটা সময় আমি অনেক সময় আজকে নিয়েছি এবং আপনাকে আজকে বসিয়ে রেখেছিলাম। না আমি এই জন্য ঠিক আছে, আমি এইখানে প্রোগ্রামের মাধ্যমে সরি চাচ্ছি। দ্যাটস ওকে, নো প্রবলেম। আপনি আমাকে ছোট ভাইয়ের মতো এটা হতেই দেখেন, পারে, হ্যাঁ। না না আজীবন না, এভাবে না, দেখেন। তোমার সঙ্গে এই সম্পর্ক থাকবে আমাদের। যে অবশ্যই আমাকে ধন্য করবেন। থ্যাংক ভালো ইউ সো থাকবেন। মাচ, দর্শকদের জি, ধন্যবাদ। জি, ভালো থাকবেন। Okay. এবং দর্শকদের ধন্যবাদ আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য। কারণ আপনার তো থাকতেই হবে, কারণ আমাদের সাথে রয়েছেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ, যাকে আসলে যার কথা শুনে সবাই মুগ্ধ হন, যার কথা শুনে সবাই অনেক কিছু ভাবতে চান, অনেক কিছু শিখতে চান। আশা করি আপনারাও শিখবেন এবং জীবনকে নতুনভাবে ভাববেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবে, আনন্দ আসবে। খোদা হাফেজ।